নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। এনসিপি নেতা বাবা সিদ্দিকী খুনে মাস্টার মাইন্ড লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল, তাকে গ্রেফতার করা হলো আমেরিকা থেকে। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। ভারতের মাটিতে অসংখ্য অপরাধে অভিযুক্ত এই আনমোলকে প্রত্যর্পণের জন্য আগেই আবেদন জানানো হয়েছিল ভারতের তরফে। মণিপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার নিজের মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ। মন্ত্রক সূত্রে খবর, সেখানেই এই অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কোম্পানির সদস্য সংখ্যা প্রায় 100। সেই মোতাবেক ওই রাজ্যে আরো 50,000 জওয়ান পাঠাচ্ছে শাহের মন্ত্রক। মণিপুরে টালমাটাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি এবং ইম্ফল দুদিকেই তৎপরতা শুরু হয়েছে। রবিবারই মহারাষ্ট্রে প্রচার কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে মণিপুর নিয়ে জরুরি বৈঠক সেরেছিলেন অমিত শাহ। সোমবার দুপুরে দফায় দফায় বৈঠকের পরেই মণিপুরের 3টি মামলা তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। মণিপুর ইস্যুতে এবার মাঠে নামল রাজ্য যুব কংগ্রেস। আজ কংগ্রেস ভবন থেকে একটি মৌন মিছিল বের করে মণিপুরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানান তারা। জল্পনার অবসান, আম আদমি পার্টি ছাড়া 24 ঘন্টা কাটতে না কাটতে বিজেপিতে যোগ দিলেন কৈলাশ গেহলট। সোমবার বিজেপিতে যোগ দিয়ে কৈলাশ বলেন, আপ ছাড়া আমার পক্ষে খুব সহজ পদক্ষেপ ছিল না। সেই প্রথম দিন থেকে আপের সঙ্গে যুক্ত ছিলাম, আন্না হাজারের আন্দোলনেও যুক্ত দেখেছি। তারপরে তিনি বলেন, অনেকে মনে করছেন আমি রাতারাতি সিদ্ধান্ত নিয়েছি কিংবা কোনো চাপের মুখে পড়ে আপ ছেড়েছি। আমি তাদের বলতে চাই, কোনো চাপ ছিল না। দিল্লির দূষণ জীবন সংকটে ফেলেছে দিল্লির বাসিন্দাদের। এদিন সকাল 7টায় একিউআই ছিল 450-র ওপর। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্য সচিবকে দিল্লি পুর নিগম সহ অন্যদের নিয়ে বৈঠকে বসতে হবে এবং বৈঠকের সিদ্ধান্ত 13ই ডিসেম্বরের মধ্যে আদালতকে জানাতে হবে। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যদি সব পক্ষ আলোচনা করে আইন সঠিকভাবে কার্যকরের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিতে পারে তাহলে আদালত কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। ক্রমশ উদ্বেগ বৃদ্ধি করছে দিল্লির দূষণ। এই পরিস্থিতিতে দিল্লিতে স্কুল বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে বলল সুপ্রিম কোর্ট। নতুন বিধিনিষেধ অনুযায়ী দিল্লিতে কেবল দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খোলা রাখতে বলা হয়েছিল। অন্য শ্রেণীর পড়ুয়াদের জন্য অনলাইনে পঠন পাঠন শুরু হয়। কিন্তু দিল্লির আপ সরকারের এই নির্দেশ সোমবার শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ে। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ প্রশ্ন করেন যে দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ফুসফুস কি আলাদা? ব্রাজিলে G20 সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর। বৈঠকে দেখা গেল আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, শি জিনপিং সহ বেশ কিছু রাষ্ট্র নেতাদের। টিউশন নিতে যাওয়ার সময় এক কিশোরীকে জোর করে হাত ধরে টেনে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে গিয়ে চলল যৌন নির্যাতন। বাইকের চাবি যৌনাঙ্গে ঢুকিয়ে অত্যাচার চলে কিশোরীর ওপর, এমনই অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেছেন, আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে, আমরা মামলা রুজু করেছি, তদন্ত চলছে। 2008 সালের মুম্বাই হামলার সময় জলপথে প্রবেশ করেছিল আজমল কাসাবরা। আর যাতে কেউ একই পন্থায় এদেশের মাটিতে জেহাদ করতে না পারে, তাই সমুদ্রে অদৃশ্য অভেদ্য দেওয়াল গড়ছে ভারতীয় নৌসেনা। সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, রাজ্যের জলপুলিশ, শুল্ক দপ্তর, জাহাজ এবং মৎস্যজীবীদের নিয়ে মহড়া শুরু হচ্ছে সমুদ্রে। নাম সি ভিজিল 2024। সমুদ্র উপকূলবর্তী সমস্ত রাজ্য এবং দ্বীপপুঞ্জগুলি হবে এই মহড়া। জঙ্গিরা নদী বা সমুদ্রপথে ঢুকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। কিভাবে সেই হামলার মোকাবিলা করা হবে তার রূপরেখা তৈরি হবে এই মহড়ায়।
নির্বাচন চলাকালীন বুথের ভিতর মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা বেআইনি নয়, সোমবার কথা জানিয়েছে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ডি.কে উপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে বুথে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন মুম্বাইয়ের এক আইনজীবী। সেই মামলা খারিজ করে হাইকোর্ট জানিয়ে দিয়েছে কমিশনের সিদ্ধান্তে বেআইনি কিছু নেই। বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এই উদ্দেশ্যে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া প্রকাশিত হয়েছে সোমবার। সংশোধিত আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা সংগঠন খুন, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদের স্বীকৃতি স্থগিত বা বাতিল করা যাবে। 17 বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নাইজেরিয়া সফরে গিয়ে সেদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ককে জোরদার করার বার্তা দিলেন নরেন্দ্র মোদী। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়েছে তার। দুদেশ সই করেছে সাংস্কৃতিক সহযোগিতা সহ 3টি চুক্তিপত্রে। বিশ্বের উন্নয়নশীল এবং গরিব দেশগুলির আশা আকাঙ্ক্ষাকে সফল করার জন্য যৌথভাবে কাজ করাকে অগ্রাধিকার দিয়েছেন মোদী এবং তিনুবু। আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করে এবার রাশিয়ার উপর হামলা চালাতে পারবে ইউক্রেন। সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর থেকে নতুন নির্দেশিকা জারি হয়েছে। উল্লেখ্য, 2 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকা অস্ত্র দিয়ে কিয়েভকে সাহায্য করেছে। বাংলাদেশের রংপুরে মৌলবাদীদের হাতে প্রাণ দিলেন হাসিনার দলের এক কর্মী। ছাত্রলীগের নেতা এস.এম. মুন্নাকে নৃশংসভাবে হত্যা করল দুষ্কৃতীরা। নিন্দা জানালো আওয়ামী লীগ। বাংলাদেশে বাড়ছে রাজনৈতিক হিংসা। মানিক ভান্ডার পঞ্চায়েতের চক্রবর্তী পাড়ায় ছড়ার ওপর ভেঙে যাওয়া পাকা ব্রিজের ইট রড খুলে নতুন ব্রিজ নির্মাণ করার অভিযোগ উঠেছে আমবাসা আরডি ঠিকাদারের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি অনুযায়ী মানিক ভান্ডার পঞ্চায়েত থেকে যাতায়াতের সুবিধার্থে ভাঙা পাকা ব্রিজের এপার ওপার বাঁশের মাচা বানিয়ে দেওয়া হয়। এরপর পঞ্চায়েত এবং গ্রামবাসীদের দাবি অনুসারে আমবাসা আরডি থেকে নতুন ব্রিজ নির্মাণের জন্য 61 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। জানা যায়, জনৈক আরডি ইঞ্জিনিয়ার নতুন ব্রিজ নির্মাণ করার জন্য সালেমার জনৈক ঠিকাদারকে বরাদ্দ পাইয়ে দেন। ঠিকাদার ব্রিজ নির্মাণের কাজ পেয়ে ভাঙা ব্রিজের পাটাতনের ইট এবং রড খুলে গাড়ি দিয়ে নিয়ে অন্যত্র ঝাড়পোছ করে নতুন ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ। এতে গ্রামবাসীরা বাধা দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ঊনকোটি জেলায় মৎস্য দপ্তর, তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজকর্মের অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে রিভিউ মিটিং হলো সোমবার কৈলাসহরের সার্কিট হাউসে। বৈঠক শেষে মন্ত্রী সুধাংশু দাস জানান, ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে। এছাড়া ঊনকোটি জেলায় মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে কিভাবে বেনিফিশিয়ারিদের দপ্তরের পক্ষ থেকে আরো সাহায্য সহযোগিতা করা যায় সেই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি চলতি বছরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আর কি ভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়েও খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। বকেয়া স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে আবারও জনজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ উপজাতি ছাত্র ছাত্রীরা। তাদের অভিযোগ, 1 সপ্তাহের মধ্যে বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার আশ্বাস থাকলেও 2 সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর গোচরে আনারও চেষ্টা করেছিল ছাত্রছাত্রীরা, কিন্তু অভিযোগ, এদিন মন্ত্রীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি ছাত্রছাত্রীদের, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ তারা। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত যুব মোর্চার উদ্যোগে এক বাইক যাত্রার আয়োজন করা হয়েছে। নাম দেওয়া হয়েছে নম যুবক যাত্রা। 20 তারিখ সাবরুমে বাইক যাত্রার সূচনা করবেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার সভাপতি।
খুব শীঘ্রই স্বাস্থ্য পরিষেবায় ধর্মনগরে পথ চলা শুরু করবে কেজিএম সুরিয়া মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, যার সার্বিক সহযোগিতায় রয়েছে চেন্নাইয়ের সুরিয়া হাসপাতাল। ধর্মনগর সাগাইবাড়িস্থিত এই হাসপাতাল নির্মাণের কাজ চলছে খুব দ্রুত গতিতে। বর্তমানে কাজের অগ্রগতি এবং হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে চেন্নাইয়ের সুরিয়া হাসপাতাল থেকে ধর্মনগরে এসেছেন হাসপাতালের কনসালটেন্ট জেনারেল মেডিসিন ডক্টর অরুণা দেবী কে। সোমবার দুপুরে একটি সাংবাদিক সম্মেলনে হাসপাতালের তরফে জানানো হয় ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে মৌস্বাক্ষর। খুব শীঘ্রই স্বাস্থ্য পরিষেবা শুরু করার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। আদিবাসী এবং পিছিয়ে পড়া জনজাতির জন্য উপদেষ্টা পরিষদের বৈঠক নবান্নে। সেই বৈঠকে আদিবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি তথা মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু সেই বৈঠক এড়ালেন তিনি। কারণ হিসেবে তার যুক্তি, এসব বৈঠকে কাজের কাজ কিছু হয় না। তাছাড়া এই মুহূর্তে তিনি ঝাড়খণ্ডে দলের প্রচারে ব্যস্ত, তাই নবান্নের বৈঠকে তিনি যাচ্ছেন না। যদিও খগেন মুর্মুর এই ভূমিকায় তাকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচিং এর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন গ্যারি কার্স্টেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জেসন গিলেস্পি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-20 সিরিজে দায়িত্ব সামলেছেন। এবার তার জায়গায় সাদা বলে ক্রিকেটে নতুন অন্তর্বর্তীকালীন কোচ নিচ্ছে পাকিস্তান। সেদেশের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব দিয়েছে পিসিবি। ঘটনাচক্রে আকিব পাকিস্তানের নির্বাচন কমিটিতেও রয়েছেন। বাগি ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফের হাজির হচ্ছেন টাইগার শ্রফ, তবে এবার একেবারে ভিন্ন অবতারে দেখা গেল তাকে। হাতে দৈত্যকার বুচার নাইফ আর এক হাতে মদের বোতল, ঠোঁটে ধরা সিগারেট, চারদিকে রক্তগঙ্গা। কোমরের উপর বসে টাইগার, জ্যাকি পুত্র রেহানো লুকে নেট পাড়ায় শোরগোল। বিগ বস 18 এর মঞ্চে সলমান খানের মুখোমুখি অশ্বিনী গ্রোভার একটা সময় সলমান খানকে নিয়ে প্রকাশ্যে কয়েকটি দাবি করেছিলেন। সেই দাবির সত্যতা সরাসরি উদ্যোগপতিকে জিজ্ঞাসা করলেন ভাইজান। পুরনো হিসাব নিয়ে বোঝাপড়া করলেন দুজনে, এমনকি ক্যামেরার সামনে ক্ষমা পর্যন্ত চাইলেন অশ্বিনীর। সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রা নামলো 18 ডিগ্রিতে। শীতের আমেজ শুরু। আগামী সপ্তাহে তাপমাত্রা নামতে পারে আরো 3 থেকে 4 ডিগ্রি। বাংলা, দক্ষিণবঙ্গ এবং পশ্চিম অঞ্চলের জেলায় রয়েছে শীতের আমেজ। রাজ্যেও সন্ধ্যের পর থেকে ঠান্ডার আমেজ, কিন্তু বেলা বাড়তেই প্রখর রোদে জ্বলছে শরীর। এখন এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।